চায়নায় স্টাডি করতে এসে অনেকেই এজেন্সির মাধ্যমে স্ক্যামের শিকার হয়েছে এবং এখনো হচ্ছেন। আজকে আমি আপনাদের সাথে এরকম তিনজন ব্যক্তির ঘটনা শেয়ার করব, যারা রিসেন্টলি চায়নাতে পড়াশোনা করতে এসে বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্রতারণার শিকার হয়েছিলেন। তো প্রথম ব্যক্তি নাম আমরা ধরে নিলাম লাল ভাই। তো লাল ভাই এত বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হন না। তো লাল ভাই চায়না আসবেন, কিন্তু ওনার সিজিপি হচ্ছে দুইটা মিলাইয়া 7-এর কাছাকাছি। আপনার এইচএসকে নাই, আইএলটিএসও নাই। এজেন্সি বলে সমস্যা নাই, আমরা আপনাকে স্কলারশিপ সহ অথবা পুরো হয়তো আপনি ফুল ফান্ডিং পাবেন না, যেহেতু আপনার ভালো স্কলারশিপ নাই, কিন্তু আপনি মোটামুটি একটা স্কলারশিপ পাবেন যাতে আপনার বেশি টাকা কস্ট না হয়। সো এটার জন্য আমরা ট্রাই করবো। আর এটা হচ্ছে আপনাকে এই ইউনিভার্সিটিগুলোতে দিবেন, ওনাকে একটা লম্বা লিস্ট দেয় যে ইউনিভার্সিটিগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এই সাবজেক্টগুলো আছে। দেন বাই কি করেন, একটা সাবজেক্ট টিক দেন, একটা ইউনিভার্সিটি কয়েকটা ইউনিভার্সিটি মার্ক করে ওনাকে দেন উনি জিজ্ঞেস করেন এজেন্সিকে আমাকে কত টাকা পে করতে হবে। ধরেন এজেন্সি ওনাকে বলে যে আপনার ফাইল ওপেন করার জন্য 20,000 টাকা দিতে হবে, প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে 10,000 করে টাকা দিতে হবে, আপনি কড়া ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন। আমি 3টে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবো, তো উনি কি করলেন আরো 30,000 মানে 20,000, 30,000, 50,000 টাকা উনি এজেন্সিকে দেন, এবং এজেন্সি বলেন ওই ইউনিভার্সিটি গুলো থেকেই ওনার স্কলারশিপ হবে। লাল ভাই কিছুদিন ওয়েট করেন, দেন আবার এজেন্সির কাছে যান, জানতেছেন ওনার স্কলারশিপের কি অবস্থা। উনি যে ইউনিভার্সিটি গুলো মার্ক করছিলেন, ওই ইউনিভার্সিটি থেকে কোনো ইউনিভার্সিটির মধ্যেই ওনার অ্যাকসেপ্টেন্স আসে নাই, এবং উনি স্কলারশিপও পান নাই। পুরোপুরি এটা সেলফ ফান্ডিং এ পড়াশোনা করতে হবে। লাল ভাই যিনি দেখে পুরো মাথা নষ্ট হয়ে যায়, এবং তিনি চায়না আসার প্ল্যান পুরোপুরি ক্যান্সেল করে দেন। এরপরে আসেন 2 নম্বর ভাই, যে সবুজ ভাই। সবুজ ভাই হচ্ছেন একজন বাংলাদেশের ভালো স্টুডেন্ট, আপনি ধরতে পারেন। তার এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে জিপিএ হচ্ছে 9.80+। কিন্তু তার একটা সমস্যা হচ্ছে সে আইএলটিএস দিতে চাইতেছিল না, এবং তার এইচএস কেউ নাই। তখন সে এজেন্সির কাছে যায়, এজেন্সির সাথে কথা বলে, এজেন্সি বলে হ্যাঁ আপনার জিপিএ তো অনেক ভালো, আপনার জন্য আমরা কাজ করতে পারি, একটা অনেক ভালো একটা ইউনিভার্সিটি, অনেক ভালো একটা ইউনিভার্সিটিতে আপনাকে এডমিশন করে দিতে পারি। হয়তো আপনার ফুল ফান্ডিং স্কলারশিপ হবে, কিন্তু আপনি কোনো স্টাইপেন্ড পাবেন না, পার মান্থ আপনি কোনো টাকা টুকা পাবেন না, কিন্তু আপনার এখানে থাকার জন্য সম্পূর্ণ ফ্রি, আপনার মনে করেন পড়াশোনা করা সম্পূর্ণ free। সবুজ ভাই কথা শুনে অনেক খুশি। তাহলে সবুজ ভাই কি করলেন, এই মার্চ ইনটেক এই বছরের ওনার সাথে আরো এরকম 5জন স্টুডেন্ট আসেন। ওনারা টোটাল 6জন একসাথে একই ইউনিভার্সিটিতে পড়তে আসেন, ইউনিভার্সিটি অনেক ভালো। তো ইউনিভার্সিটিতে পড়তে আসেন, পড়তে আসার পরে হলো কি, যে ওনারা প্রায় ক্লাস শুরু করলেন 3 মাসের মতো, ওখানে সবকিছু ওনারা নিজেরা নিজেরা পে করলেন। তা পে করার পরে ওই ইউনিভার্সিটি থেকে বললো এটা হচ্ছে একটা ফাউন্ডেশন কোর্স। ফাউন্ডেশন কোর্স মানে হচ্ছে কি, এই কোর্সে যদি ওনারা ভালো করেন তারপরে ওনাদেরকে স্কলারশিপ দেওয়া হবে। তো ভাই যখন সবুজ ভাই যখন ক্লাস শুরু করলো, অন্যান্য স্টুডেন্টদের সাথে ক্লাস করতেছিল, ক্লাস করাকালীন সময় উনি ফিল করতে পারলেন এই কোর্সটা অনেক কঠিন। ফাউন্ডেশন কোর্স শেষ করার পরে ওনারা সবাই এক্সপেক্ট করতেছিলেন যে ওনাদের সবারই স্কলারশিপ হবে, কিন্তু দুর্ভাগ্যবশত ওনাদের কারোই স্কলারশিপ হয় নাই। কারণ হয় নাই, কারণ ফাউন্ডেশন কোর্সে ওনারা পাশই করতে পারেন নাই, যার কারণে সবুজ ভাই সিদ্ধান্ত নেন ওনাকে বাংলাদেশে চলে যেতে হবে। কারণ যদি উনি স্কলারশিপ না পান, স্কলারশিপ না পাওয়ার কারণে যে খরচ, ওই খরচ উনি বিয়ার করতে পারবেন না। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে উনি তো পরীক্ষা পাশ করেন, এটা তো এজেন্সির কোনো দোষ না, কিন্তু বিষয়টা এরকম না। এজেন্সি ওনার সাথে যে জিনিসটা বলে নাই সেটা হচ্ছে কি, এটা একটা ফাউন্ডেশন কোর্স, আপনি যাওয়ার পরে আপনি পরীক্ষা যদি পাশ করেন দেন আপনি স্কলারশিপ পাবেন, আপনি এখানে থাকতে পারবেন, টিকতে পারবেন। অথবা আপনি যদি না পান তাহলে আপনি সেলফ ফান্ডিং পড়তে হবে। যদি উনি বিষয়টা এজেন্সি ক্লিয়ার করতো তাহলে হয়তো বা উনি আসতেনই না। এখন আসি 3 নম্বর ভাই, যিনি হচ্ছেন আপনার নীল ভাই। তো নীল ভাইয়ের বিষয়টা হচ্ছে অনেক কষ্টের বিষয়। নীল ভাইয়ের গল্পটা হলো এরকম, ওনার হচ্ছে আপনার সিজিপিও কম, তো ওনাকে এজেন্সি সেম কথা বলে যে আপনার আইএলটিএস লাগবে না, আমাদের এখানে সবকিছু আছে, আপনি যাওয়ার পরে আপনাকে বিমানবন্দর থেকে নামার পর থেকে আপনারা একবারে ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের এজেন্সির এরকম অনেক পরিমাণ ছেলেপেলে আছে যারা আপনাকে একবার হাতে ধরে আপনাকে ইউনিভার্সিটি পর্যন্ত নিয়ে যাবে, এবং আপনার অন্য কোনো কিছুই করতে হবে না। তো নীল ভাই কথা বিশ্বাস করলেন, আর বিশ্বাস করার পরে এজেন্সিকে টাকা দিলেন 2 লাখ টাকা। এজেন্সি ওনার সব পেপার টেপার ওনাকে দেয়, এবং সব পেপার টেপার দেওয়ার পরে উনি কি করেন, অ্যাপ্লাই ট্যাপ্লাই করে ভিসা করে চায়নাতে আসেন। চায়নাতে আসার পরে ওনার মূল সমস্যা শুরু হয়। প্রথম যে সমস্যা শুরু হয়, এয়ারপোর্টে যিনি নামেন, এয়ারপোর্টে নামার পরে ওনাকে প্রথমত কেউ রিসিভ করতে আসে নাই। উনি যে ইউনিভার্সিটির যাচ্ছিলেন, ওই ইউনিভার্সিটির খোঁজ খবর নিচ্ছেন, যে উনি জানেন যে একটা সাংহাই ইউনিভার্সিটি, কিন্তু সাংহাইয়ের মধ্যে মনে করেন একবারে প্রত্যন্ত অঞ্চল যে অঞ্চল আছে, ওইখানে একটা ইউনিভার্সিটিতে ওনাকে পাঠানো হয়। তিনি যখন ওইখানে যাচ্ছিলেন, যাওয়ার পরে যখন ওইখানে গিয়ে পৌঁছলেন, পৌঁছানোর পরে দেখলেন হ্যাঁ ওনার এডমিশন লেটারে লেখা ছিল যে ওনার কোনো টিউশন ফি পে করতে হবে না, কিন্তু অ্যাকোমোডেশন ফি মানে উনি যেখানে থাকবেন সেটার জন্য যে টাকাটা পে করতে হবে, সে টাকাটা ওইখানে বাংলাদেশে টাকা যে এজেন্সি বলছিল আপনি 50% পে করতে পারেন, বাকি 50% আপনার 50% মানে আপনার 1 বছরের মধ্যে 6 মাসে টাকা পে করেন, বাকি টাকাটা আপনি টাকাকালীন সময়ে পে করলে হবে। কিন্তু এখানে আসার পরে ইউনিভার্সিটি অথরিটি বলতেছিল না এরকম, আমরা আমাদের সাথে কোনো কথা হয় না, তোমাকে এখন পেমেন্ট পে করতে হবে। তো ভাই এত পরিমাণ টাকা নিয়ে আসেন নাই, আর ওনার কাছে এত পরিমাণ টাকা নিয়ে আসার কোনো সুযোগ নাই। এরপরে আবার উনি এজেন্সিতে কল দেন, এজেন্সির সাথে কথা বলতে চেষ্টা করেন, কিন্তু এজেন্সি কোনো রেসপন্ড করে নাই। তো এইভাবে কিছুদিন উনি চায়নাতে থাকেন, প্রায় সপ্তাহখানেক এরকম মতো, রিকোয়েস্ট করে ইউনিভার্সিটি অথরিটিকে, এবং উনি টাকা ব্যবস্থা করতে পারেন নাই। এরকম প্রায় 1 সপ্তাহ থাকার পরে উনি সিদ্ধান্ত নেন না আমার পক্ষে এটা সম্ভব না, এত টাকা আমি পে করতে পারবো না। খাওয়ার পরিবেশে ওনার কাছে ভালো লাগতেছিল না, সব মিলায় একবার হতাশ হয়ে তিনি কি করেন জানেন, তিনি বাংলাদেশে ব্যাক করেন। আর উনি এত পরিমাণ টাকার ক্ষতিগ্রস্ত হন যে মনে করেন তো প্রথমত মনে করেন এজেন্সিকে প্রায় 2 লাখ টাকা দেন, এবং কিছু টাকা নিয়ে যান, সব টাকা অনেক খরচ হয়ে যায়। আর যাওয়ার সময় ওনার একটা চাকরি ছিল, ওই চাকরিটা তিনি ছেড়ে দেন। চাকরি ছেড়ে দিয়ে
উচ্চশিক্ষার জন্য চায়নায় আসেন। তো চায়না আসার ক্ষেত্রে ওনার মনে করেন যা ছিল তিনি সবকিছু মোটামুটি হারায় ফেলেন। এখন তিনি বর্তমানে ঢাকাতে একটা জব করতেছেন। ওনার সাথে কথা বলার সময় উনি সবকিছু শেয়ার করলেন। তো আপনারা মনে করেন এই যে ৩ জনের গল্প বললাম, এই ৩ জনের গল্প আসলে বাস্তব জীবনে ঘটে। এই ৩ জনের কাহিনী আপনাদের সাথে শেয়ার করার পরে যে জিনিসগুলো আমি আপনাদেরকে আরো বলতে চাই সেগুলো হচ্ছে কি জানেন? যে বিষয়টা নিয়ে আপনার সাথে প্রতারণা করবে সেটা হচ্ছে কি আপনাকে বলবে একটা ইউনিভার্সিটি কিন্তু আপনাকে পাঠাবে অন্য একটা ইউনিভার্সিটিতে। অথবা আপনি যে ইউনিভার্সিটির কথা চিন্তা করবেন, আপনি যে ইউনিভার্সিটি নিয়ে ড্রিম দেখবেন, আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে আসবেন ভাববেন, সেই ইউনিভার্সিটিতে আপনার অ্যাডমিশন দিতে পারবে না। ১ম সমস্যা হচ্ছে এটা। ২ নম্বর সমস্যা কি জানেন? আপনাকে কোনো স্কলারশিপ সম্পর্কে ওভারঅল আর কোনো কিছু বলবে না। যে বলবে আপনার ফার্স্ট ইয়ারে এরকম স্কলারশিপ, কারণ ফার্স্ট ইয়ারটা লেখা থাকবে। সেকেন্ড ইয়ারে কি হবে? স্কলারশিপ আপনার কত পার্সেন্ট হলে থাকবে? ওইগুলো আপনার কোনো সময় ওরা ক্লিয়ার করবে না। মানে আপনার সেকেন্ড ইয়ারের স্কলারশিপ কেমন হবে অথবা কি করতে হবে না হবে এগুলো বলবে না। অথবা আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের কথা বলে আপনাকে চায়নাতে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনাকে মনে করেন ফাউন্ডেশন প্রোগ্রাম আপনি ফেল করলে কি হবেন এগুলো আপনার সম্পর্কে জানতে পারবেন না। যার কারণে হবে কি আপনি এখানে আসার পরে যখন বুঝবেন না আমি তো ভাবছিলাম আমার স্কলারশিপ হবে কিন্তু আমার তো এখন অনেক টাকা পে করতে হবে। যার কারণে আপনি করবেন কি এখানে থাকতে পারবেন না। লাস্ট মাস আপনাকে দেশে ব্যাক করতে হবে। এখানে কিন্তু আসলে চাইনিজ গভর্নমেন্ট অথবা চাইনিজ ইউনিভার্সিটির কোনো হাত নাই। হাত হচ্ছে আপনি মনে করেন যে এজেন্সির মাধ্যমে আসছেন ওরা। ওরা আপনার কাছ থেকে কিছু টাকার লোভে আপনাকে ৯০০ ইনফরমেশন দিয়ে সন্তুষ্ট করে আপনাকে চায়নাতে নিয়ে আসতেছে এবং বলতেছে ওদের কাছে সবকিছু আছে, সবকিছু রেডি করা, ওরা ইউনিভার্সিটির সিট টিট সবকিছু কিনে ফেলছে, শুধু আপনি চায়নাতে আসবেন। এখন আপনাকে লাস্ট যে কথাগুলো বলে আমি শেষ করতে চাচ্ছি সেটা হচ্ছে এখন চাইনিজ ইউনিভার্সিটিগুলো আগের মতো নাই। আপনাকে যদি কেউ বলে যে আইএলটিএস লাগবে না, এসএসকেও লাগবে না, আপনি চায়নাতে আসেন, তার মানে হচ্ছে কি জানেন ও আপনার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করতেছে। কারণ এখন চায়না সারা পৃথিবীতে অনেক আগায় যাইতেছে। সো আপনি যদি চায়নাতে আসলেই পড়তে চান আমি আপনাকে যেটা বলবো আপনি একটু কষ্ট করেন, ইংলিশটা ঠিক করেন অথবা চাইনিজটা ভালো করে শিখেন, তাহলে দেখবেন আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে চায়নাতে আসতে পারবেন। আর এজেন্সি থেকে বাঁচার জন্য একমাত্র একটা রাস্তা যেটা আমি মাত্র মেনশন করছি সেটা কি জানেন? আপনি নিজে নিজে অ্যাপ্লাই করা। আর চাইনিজ ইউনিভার্সিটিগুলোতে এখন নিজে নিজে অ্যাপ্লাই করা অনেক সহজ। আপনি একটু ট্রাই করলে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। আমি আপনাকে হয়তো বললাম ভাই আমি নিজে নিজে অ্যাপ্লাই করতে গেলে তখন অনেক কিছু আছে আমি যেগুলো বুঝি না অথবা আমি অনেক কিছু বুঝতে পারি না, তাহলে কি করবো? আপনি যেগুলো বুঝতে পারেন না সেগুলো আপনি একটা কাজ করতে পারেন। দেখবেন ইউনিভার্সিটি ওয়েবসাইটে সুন্দর করে লেখা আছে ওদের ইমেইল। আপনি ওদেরকে ইমেইল করবেন, জিজ্ঞেস সুন্দর করে ওরা আপনাকে উত্তর দিয়ে দিবে। আপনি যদি মনে করেন একটা ইমেইলে যদি ভালো করে গুছিয়ে না লিখতে পারেন, তাহলে আপনি ChatGPT দিয়ে একটা ইমেইল লেখেন, আপনার প্রশ্নগুলো সুন্দর করে ইউনিভার্সিটিতে জিজ্ঞেস করেন। তাহলে তো সবকিছু সমাধান। আপনার কোনো রকম কোনো সমস্যায় পড়বেন না। সর্বশেষ কথা আমি এটাই বলব, আপনার টাকা আপনার সিদ্ধান্ত। কিন্তু আমি যারা চাই আপনি যাতে এজেন্সির মাধ্যমে প্রতারণার শিকার না হন।